শিখর চক্রবর্তীর লেখা গল্প মলিনার আচার। সুধীনদা বসের ঘর থেকে এসে সেই থেকে মনমরা হয়ে বসে আছে দেখে জিজ্ঞেস করলাম, কি হলো, স্যার কি ঝাড় দিয়েছে? সুধীনদা খানিকক্ষণ উদাস চোখে আমার দিকে তাকিয়ে বলল, কেন? আমার 10 দিনের ছুটির দরখাস্তটা পাশ করলো না, উল্টে বলল আমি মিথ্যেবাদী। মানে কি মিথ্যে কথা? সেসব তুই বুঝবি না, অনেক কথা। আমি নাছোড় হয়ে বললাম, বলতে আপত্তি থাকলে বলো না, আমার শুনতে আপত্তি নেই। সুদিনদা এক মুহূর্তে ভেবে নিয়ে বিড়বিড় করে বলল, বলছিস? অবশ্য তোকে বলতে আপত্তি নেই, ঠিক আছে। তারপর ক্যান্টিনে গিয়ে শুনলাম ঘটনা। তোর প্রশ্নের উত্তর দিতে গেলে আগে গল্পটা বলতে হবে। তুই জানিস আমার বউ মানে দেবযানী একটা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলের দিদিমণি। স্কুলটা বর্ধমানের দিকে কডলাইনে গাংপুর স্টেশনে নেমে যেতে হয়। আমি আর বউ সকালে একই সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। তোর বৌদি আপ প্ল্যাটফর্মে চলে যায়, আমি ডাউনে। ও ট্রেনে দেরি থাকে, কিছুক্ষণ প্ল্যাটফর্মের শেডের তলায় বসে অপেক্ষা করে। কিছুদিন যাবৎ ও দেখছে শেডের তলায় দুটো বেঞ্চের মাঝে এক মাঝবয়সী মহিলা প্লাস্টিক বিছিয়ে বসে ধূপকাঠি বিক্রি করছে। ভদ্রমহিলা বিধবা, জামা কাপড়ের দারিদ্র্যের ছাপ থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলে বোঝা যায় ভালো ঘরের মহিলা। হয়তো পরিস্থিতি চাপে পড়ে রোজগারের জন্য বাইরে বেরিয়েছেন। তাই এই বাজারে কে আর কত ধূপকাঠি কেনে, তাও এরকম হঠাৎ উদয় হওয়া বিক্রেতার কাছ থেকে। ভদ্রমহিলা প্রায় বেকারই গালে হাত দিয়ে বসে থাকেন। দেবীর মানে আমার বউয়ের খুব খারাপ লাগতো। দরকার না থাকলে 2-4টে প্যাকেট ভদ্রমহিলার কাছ থেকে কিনে চেষ্টা করতো একটু সাহায্য করার, কিন্তু তাতে কি আর হয়, কথায় কথায় আলাপ হয়। ভদ্রমহিলা থাকেন আপ লাইনে আরও 2টো স্টেশন পরে। এক ছেলে আর ছেলের বউ নিয়ে সংসার। ছেলে উড়িষ্যায় একটা কারখানা নাইট গার্ডের কাজ করে, সেখানে 1 লাখ কোয়ার্টারে থাকে। বউ এখানে শাশুড়ির সঙ্গে থাকে। সম্পর্ক বিশেষ ভালো নয়। 3 কামরার বাড়ির একটা ছোট একফালি ঘরে স্টোররুম আর একটা তক্তপোষে মলিনা মজুমদার মানে ওই ভদ্রমহিলার মাথা গোঁজার ঠাঁই। একবার ওনার গুটি বসন্ত হয়, একেবারে গৃহবন্দী শয্যাশী হয়ে যান তুমুল জ্বর নিয়ে। ছোঁয়াচে হয় ছেলের বউ একরকম অচ্ছুত করে ফেলে রাখে কদিন। ভদ্রমহিলা তুমুল জ্বরের ঘরে 2 দিন কাটানোর পর একটু সুস্থ হলে টের পান তার বৌমা বাড়ি ছেড়ে ছেলের কাছে চলে গেছে। ঘরদোর সব তালাচাবি। পাড়ার একটা মেয়েকে 7 দিন দেখাশোনা খেতে দেওয়া চুক্তিতে কিছু টাকা দিয়ে সে অনির্দিষ্টকালের জন্য গেছে। ভদ্রমহিলা পড়লেন আতান্তরে। নিজে অসুস্থ, দুর্বল, সামান্য কিছু জমা টাকা সম্বল। কিভাবে বাঁচবেন, কি খাবেন, কিছুই ঠিক নেই। এমত অবস্থায় একদিন সকালে একটি লোক আর তার স্ত্রী এসে চাবি দিয়ে তালা খুলে ওই বাড়িতে থাকতে আরম্ভ করে। কিছু জিনিসপত্র একটা ঘরে ঢুকিয়ে দিয়ে আর একটা ঘর দখল করে ঘোষণা করে তারা ভাড়া থাকতে এসেছেন। ওনার ছেলের সাথে কথাবার্তা হয়েছিল, বৌমা যাবার আগে চাবি দিয়ে গেছে। আপাতত ছেলে আর বৌমা ওখানে মানে উড়িষ্যাতেই থাকবেন। অগত্যা পেট চালাতে মলিনা দেবী নামলেন পথে। কিছুটা চক্ষু লজ্জা আর এটা বেশি জনবহুল স্টেশন হয় নিজের এলাকা ছেড়ে আমাদের স্টেশনের প্ল্যাটফর্মের শেডের তলায় কিছু ধূপ মোমবাতি নিয়ে বসা সাজিয়ে বসা। ভদ্রমহিলার সারল্য অসহায়তা মন কাড়ল আমার বউয়ের। রোজই ট্রেন আসা পর্যন্ত গল্প চলতে লাগলো। একবার ট্রেনের গোলমালে অনেক বেলা পর্যন্ত বসে থাকায় বউয়ের চোখে পড়ল ভদ্রমহিলা শুধু ভাত, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, আচার দিয়ে দুপুরের আহার সারলেন। চেপে ধরায় বউ শুনল রোজই ওই একই খাবার চলে, রাত্রিরে শুকনো মুড়ি। মুখে বললেন একার জন্য কে আর বেশি কিছু করে। তবু বোঝাই যায় অর্থাভাবেই আসল কারণ। এরপর থেকে বউ রোজই 1-1টা তরকারি নিয়ে যেত টিফিন কৌটো করে। প্রথমে আপত্তি করলেও বউয়ের জেদের কাছে হার মেনে আনন্দের চোখের জলে নিতেন সে খাবার। বিনিময়ে মাসিমা দিতেন নিজের হাতে বানানো হরেক রকমের আচার। গল্প করতে করতে শোনাতেন নিজের নানান বিচিত্র আচার বানানো শখের কথা। বউ তো চাট, টক, আচারের পাগল প্রেমিক। একেবারে চেটেপুটে খেতে লাগলো সেই আচার, আর সেই সঙ্গে এটাও বুঝলো ভদ্রমহিলার হাতে জাদু আছে। 2 সদ্য পরিচিত মানুষের মধ্যে অলক্ষ্যে গড়ে উঠতে লাগলো এক সুন্দর আন্তরিক সম্পর্ক। এইভাবেই চলতে চলতে একদিন এলো এক বিপর্যয়। পরপর বেশ কয়েকদিন মলিনা দেবী না আসাতে বউ একদিন স্কুল কামাই করে খুঁজতে খুঁজতে চলে গেল তার বাড়ি। গিয়ে দেখে সেই একই পরিস্থিতি আগের মতোই। জ্বরে কাইল হয়ে বিছানায় পড়ে আছেন মহিলা। কোনো রকমে আধপেটা খেয়ে না খেয়ে ওষুধপত্রের অভাবে আধমরা হয়ে পড়ে আছেন।
ভাড়াটে দম্পতি দেখেও দেখে না। বউকে দেখে মলিনা দেবী হাউ হাউ করে কেঁদে ফেললেন। শুধু বলে যান, ঠাকুর আর কেন, আমাকে কেন এ শাস্তি দিচ্ছ, তুলে নাও না কেন। বউ আর মাসিমা চোখের জলে ভাসলেন কিছুক্ষণ। বউ তারপর বেরিয়ে পাড়া থেকে সেই মেয়েটিকে খুঁজে বার করে তাকে টাকা পয়সা দিয়ে দোকান বাজার ওষুধপত্র ব্যবস্থা করে মলিনা দেবীর দেখভালের জন্য তাকে নিয়োগ করে ফিরে আসে। এরপর দুদিন আরও যায় স্কুল থেকে ফেরার পথে মলিনা দেবীর কাছে। সব কিছু দেখভাল ওষুধ শুশ্রূষা ঠিকঠাক হয়, আস্তে আস্তে সেরে উঠতে থাকেন মলিনা দেবী। এই সময় একদিন দেবী রাতে শুয়ে শুয়ে অনেক ইতস্তত করে পুনটাভাবে আমাকে বলল, একটা কথা বলবো। বললাম, কি কথা? আচ্ছা, মাসিমাকে যদি আমরা আমাদের বাড়ি এনে রাখি সেটা কি খুব খারাপ হবে? উনি তো কী অবস্থায় থাকেন তুমি তো জানো। আমাদের তো কাজের লোক বুলির ভরসায় বাড়ি ফেলে রেখে বেরিয়ে যেতেই হয়। উনিও যদি নিজের লোকের মতোই থাকতেন। আসলে মানুষটা খারাপ নয় গো, বড় অসহায়, গরিব, কিন্তু লোভী না। আমি খানিক চুপ করে ভাবলাম, প্রায় অচেনা অজানা এক মহিলাকে এভাবে দুম করে বাড়িতে এনে বসানোর অনেক জটিলতা আসতে পারে। তার নিজের একটা ঠাঁই থাকতে স্থায়ীভাবে অন্যত্র থাকলে বাড়ির দেখভাল যত্ন হবে না। তার বাড়িতে একজন বাইরের লোক ভাড়া আছে। সে লোক সুবিধার না হলে খালি ঘর জবরদখল করে নিতে পারে। এছাড়াও তিনি সম্মত হবেন কিনা, হলেও এখানে তিনি মানিয়ে থাকতে পারবেন কিনা, এসব ভাবার আছে। তাছাড়া আমি বাড়িতে একা পুরুষ মানুষ, যতক্ষণই থাকি না কেন একটু অস্বস্তি উভয় তরফেই হতেই পারে, অন্তত প্রথম দিকে তো বটেই। তাই আরও কিছুদিন দেখে বুঝে সিদ্ধান্ত নিলেই ভালো হবে। এমনটাই বলতে গিয়ে চোখে পড়ল দেবী আমার দিকে অনুনয় ভরা কাতর চোখে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল, এই বছরখানেক আগে ওর একমাত্র রক্তের সম্পর্ক শেষ কাছের মানুষ ওর মা চলে গেছেন। তারপর থেকে ও একদমই চুপচাপ হয়ে গেছে। মাতৃশোক এখনও কাটিয়ে উঠতে পারেনি। তার আগে থেকে একটা অবসাদ তো চলছিলই, সন্তানহীনতার শূন্যতা। আমাদের বিয়ের 5 বছর হয়ে গেল, এখনও কোনো সন্তান আসেনি ওর কোল আলো করে। কারোর কোনো ত্রুটি না থাকলেও কোনো অজ্ঞাত কারণে, হয়তো ওপরওয়ালার অনিচ্ছায়, এখনও আমরা বাবা মা হতে পারিনি। এই নিয়ে প্রায় ওকে চোখের জল ফেলতে দেখি আড়ালে। সবটাই সান্ত্বনারও বাইরে চলে গেছে। এই জন্যই আমি চেষ্টা করি ওকে কোনো মনোকষ্ট আর নতুন করে না দিতে। আবদার শখ আহ্লাদ তো প্রায় করেই না, যেটুকু করে। যাক, আমি আর বারণ করলাম না, সম্মতি দিলাম। এই সুখটুকু একগাল হাসি হয়ে মুখে ছড়িয়ে পড়তে দেখে খুব শান্তি পেলাম। এর পরের ঘটনা খুব সুন্দর মসৃণ। প্রথমে কিছু কিন্তু কিন্তু করলেও মাসিমা তারপর একদিন সামান্য কিছু লোটা কম্বল নিয়ে এসে উঠলেন আমার বাড়িতে। দেবীর মুখ যেন 1000 ওয়াটের ল্যাম্পের মতো উজ্জ্বল হয়ে উঠল। মাসিমাকে ধূপের ব্যবসা আর করতে দেওয়া হলো না। দেবী বলল, একদম না, তুমি এই বয়সে আর কষ্ট করবে না, আমাদের অনেক আছে, তোমাকে পয়সা রোজগার করে পেট চালাতে হবে না, একদম ওসব নাম করবে না বলে দিলাম। মাসিমা অনাহুত সুখের আবেশে চোখের জলে নিত্য ধুয়ে যেতে লাগলেন। পড়ে পাওয়া 14 আনার মতো এত সুখ শেষ জীবনে কুড়িয়ে পেয়ে তিনি উদ্বেল হয়ে উঠলেন। রান্নাঘরের দখল অচিরেই চলে গেল তার হাতে। আমরা বুলি আর মাসিমাকে রেখে বেরিয়ে আসি। ওরা দুজন চুটিয়ে ঘর গৃহস্থলী হেসেল সামলাতে আরম্ভ করলো। আমি সন্ধ্যায় ফিরে বসে বসে এই অনাত্মীয় দুজনের জড়তাহীন সুখ সম্পর্ক দেখি আর খুব নিশ্চিন্ত বোধ করি। দেবী দিন দিন আগের ঔজ্জ্বল্য ফিরে পাচ্ছে, হাসি খুশি থাকছে, আর কি চাই। একদিন মাসিমা গোমরা মুখ করে বললেন, আমার এমন বেকার জীবন একদমই ভালো লাগছে না, আমি আরও কিছু করতে পারি। আমার মাথায় তখন একটা বুদ্ধি খেলে গেল। বললাম, আচ্ছা বেশ, আপনি মন দিয়ে আচার বানান, আমরা নিজেরা খাবো, লোককেও খাওয়াবো। ওটা তো শুনেছি আপনি ভালোই করেন। ব্যাস, আর কি। দুজনে একেবারে লুফে নিল এ প্রস্তাব। রাতে সব প্ল্যান ছকা হয়ে গেল। শনিবার দেখে কালী পুজো দিয়ে বউ আর মাসিমা বেরিয়ে সব জিনিসপত্র, কাঁচামাল, তেল মশলা, বয়াম হেঁয়ো হেঁয়ো করে কিনে আনলো। তারপর দিন 7 ধরে চলল বাড়ি জুড়ে দক্ষ যজ্ঞ। বাইরের একটা ঘর খালি করে সেখানে হলো আচারের আলাদা আঁতুর ঘর। সেসব নাকি আবার খুব সেন্সিটিভ জিনিস, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত লাগাতে হয়। আমি মাঝে মধ্যে উঁকি দিয়ে দেখতাম ঘরময় বিভিন্ন ফল সবজি, গোটা কাটা, তেল মশলা, মিক্সি, কড়াই, ওভেন, সার দিয়ে সাজানো বয়াম ভর্তি আচার রোদে দেওয়া। প্রথম দফায় অল্প অল্প বানানো হতে লাগলো। আমের আচার, কাসুন্দি, শুঁটকি, লঙ্কার আচার, জলপাই, আমলকি, ক্যাপসিকাম, বেগুন, এসব আরও কত কিছু মিক্সড আচার।
সেসব জীবনে চোখেও দেখিনি। বইয়ের উদ্যোগে শুরু হলো পাড়ায়, তারপর বাইরে, চেনা জানা বন্ধু বান্ধবদের বাড়িতে ছোট ছোট করে পাউচ করে পুশ সেল, মানে খানিক অনুরোধ করে ধরিয়ে দেওয়া। কেউ দাম দেয়, দিতে চায়, তো কেউ দেয় না, নো পরোয়া। খেয়ে বলবেন কেমন, একজন অসহায় বয়স্ক বিধবা পেট চালানোর জন্য বানাচ্ছেন, একটু সাহায্য করার জন্য না হয় নিন। দিন 15-র মধ্যে পরিস্থিতি উল্টে গেল। কাস্টমার যারা একবার খেয়েছে আর তাদের মাধ্যমে আরও শুনেছে, তাদের থেকে বায়না বরাত আসতে লাগলো। প্রথমে 100 গ্রামের পাউচ ছেড়ে 500 গ্রামের কৌটো এলো। দুজনে মিলে হিমশিম খেতে লাগলো এত বানাতে গিয়ে। এবার পাড়া থেকে দুজন গরিব ঘরের মেয়ে বউকে লাগানো হলো। তারা রীতিমতো মাইনে নিয়ে 8 ঘন্টা করে কাজ আরম্ভ করলো। লোকাল মার্কেটে গিয়ে খোঁজ করে পলিথিন লেবেল ছাপানো হলো মলিনার আচার। বাজারের মুদিখানা স্টেশনারি দোকানে স্থান পেল লেবেল সাটা কাঁচের ছোট ছোট 250-500 জার। এক কথায় তুমুল জনপ্রিয় হয়ে উঠল এই আচার। স্টেশন আর হাইরোড সংলগ্ন ধাবা থেকে কেজি কেজি বরাত আসতে লাগলো। বাড়ির বাইরে বিজ্ঞাপন ঝুলল, মলিনার আচার। কারখানার কর্মীর সংখ্যা বেড়ে 6 হয়ে গেল। 2টি ছেলেকে রাখা হলো অর্ডার, সাপ্লাই, ডেলিভারি, পেমেন্ট, কালেকশনের জন্য। মাস 6-এর মধ্যে আশপাশের আরও 3-4টা মফস্বল থেকে অর্ডার আসতে আরম্ভ করলো, যেগুলো অবশ্য এই পরিকাঠামোর আয়ত্তের বাইরে চলে যাওয়ায় সবিনয় প্রত্যাখ্যান করতে হলো। শেষবেলায় আচারের সঙ্গে যোগ হলো বড়ি আর পাঁপড়। মলিনা দেবীর ব্যাংক অ্যাকাউন্ট উপচে পড়তে লাগলো। টাকা পয়সার দিক, হিসাব রাখা, কর্মীদের মাইনে, এসব আমাকে দেখতে হতো। এভাবেই চলছে আজ 2 বছর হলো। এ যেন এক স্বপ্নের উড়ান। বাড়িতে কোনো গুমোট নেই, অবসাদ নেই, মন খারাপ নেই। কর্মব্যস্ততা, প্রাপ্তি, কাজের আনন্দে মুখর হয়ে আছে আমার বাড়ি। সপ্তাহে একবার করে মাসিমা গিয়ে দেখে আসেন নিজের বাড়ি। বাকি সব দিন মা আর মেয়ে আর তাদের সৈন্য সামন্ত নিয়ে দিনভর কর্মযুদ্ধ চালায় হাসি মুখে। আমি এতক্ষণ মুখ খোলার একটা সুযোগ পেয়ে বললাম, মা আর মেয়ে মানে? এখানে এরা আবার কোথা থেকে এলো? সুদিনদা একটু লাজুক অপ্রস্তুত হাসি এসে বলল, ওই দেখো, তাই তো, তোকে এটাই তো বলবো বলে এতক্ষণ এত ধানাই পানায় গল্প শোনালাম। আমার বউ তো কবে থেকে জ্ঞানে অজ্ঞানে মাসিমাকে মা বলে ডাকতে আরম্ভ করেছে। আমি আর কি বলবো, ওর এই শূন্যতা পূরণের খুশিটুকু আমিও উপভোগ করতে লাগলাম। মাঝ থেকে আমাকেও ওর চাপাচাপিতে মাঝে মধ্যে মাসিমাকে মা বলে ডাকতে হতে লাগলো। যাই হোক, আমার তেনারাও তো কবেই ছেড়ে গেছেন, আর এজন্যই তো আজকের এই বসের সঙ্গে আমার কি চাই। আমি আকাশ থেকে পড়লাম, মানে আর কি, আমরা ঠিক করেছিলাম দিন 7-এর জন্য কারখানার দায়িত্ব বিশ্বাসী এক কর্মীর হাতে দিয়ে ছুটি নিয়ে পুরী যাব। মাসিমার বড় স্বাদ জগন্নাথ দর্শনের। তা আমি ছুটির দরখাস্ত স্যারকে দিয়েছি, কিন্তু অভ্যাসবশত মাসিমাকে মা বলে উল্লেখ করে চিঠিতে লিখে ফেলেছি। স্যার জানেন আমার মা নেই, আর আমার শাশুড়ির শ্রাদ্ধের নেমন্তন্ন আমি নিজে হাতে কার্ড দিয়ে ওনাকে যেতে বলেছিলাম। সেসব বেশি দিন আগের কথা নয়, মনে থাকারই কথা। উনি তাই আমাকে মিথ্যেবাদী বলে ছুটি ক্যান্সেল করে দিচ্ছিলেন। ব্যাপারটা তো বুঝিয়ে এলাম, কিন্তু ব্যাটা মেরো ব্যবসায়ী, এসব মানবিক সম্পর্কের ব্যাপার কতটা বুঝবে কে জানে। এতক্ষণ আমি বুঝলাম পুরো ব্যাপারটা। খাবারের বিল মিটিয়ে দুজনে উঠে এলাম ক্যান্টিন থেকে। পরে শেষবেলায় অবশ্য সুদিনদা হাসি মুখে জানালো লিভ অ্যালাউ হয়ে গেছে। এ ঘটনার প্রায় মাস 6 পর সুদিনদা একদিন দেখলাম বেশ মুখ কালো করে কাজ টাজ ফেলে ডেস্কে বসে আছে গালে হাত দিয়ে। আমি পাশে গিয়ে বসে জিজ্ঞেস করতে ভাঙা গলায় বলল, কি উটকো ঝামেলা বলতো? আমি শান্তিপ্রিয় ঘরোয়া মানুষ, এসব ঝঞ্ঝাট আমার পোষায়? আমি এই ভয়ই পেতাম তলে তলে, কাউকে বলিনি। বিরক্ত হয়ে বললাম, আরে কি হয়েছে সেটা বলবে তো। কি আর বলবো, কাল বিকেলে মাসিমা সেই গুণধর ছেলে আমার বাড়ি এসে সে কি হুজ্জুতি। আমি নাকি অশিক্ষিত বোকাশোকা মহিলা পেয়ে তার মাকে এখানে এনে আটকে রেখে তার নামে ব্যবসা করে ফায়দা লুটছি। আমার বউ মাসিমা মিলে সামলাতে পারে না, পাড়ার লোক জমে গেছিল। আমি তো তখনও বাড়ি ঢুকিনি। ট্রেনে বসে খবর পেলাম। বুদ্ধি করে পাড়ার ক্লাবের কয়েকজন ছেলেকে খবর দিয়ে বললাম একটু গিয়ে দেখে আসতে আমার বাড়ি। 2-4 জন মহিলা শুধু বাড়িতে। ওরা খুব অসহায় বোধ করছে। মাসিমার বিষয়টা এলাকার সবাই জানে। ক্লাবের ছেলেরাও বিষয়টা সুন্দর উদাহরণ হিসেবেই দেখে। এমনকি আমি থানায় এই আশ্রয় দেওয়ার ব্যাপারে জানিয়ে রেখেছিলাম। আর মলিনার আচার কে না জানে। ক্লাবের ছেলেরা বলল, দাদা কিচ্ছু চিন্তা করবেন না, ওসব আমরা বুঝে নিচ্ছি। আমি আবার সতর্ক করলাম, গায়ে হাতটা দিস না বলে। যাই হোক,
বাড়ি গিয়ে দেখি সে গুণধর ছেলেকে সবাই নরমে গরমে বুঝে বাড়ি পাঠিয়েছে। সে যাবার আগে শাসিয়ে গেছে, বলে গেছে আমি শেষ দেখে ছাড়বো, আমি কোর্টে যাব। বাড়ি শুদ্ধ সবার মুখ ভার। মাসিমা হাপুস নয়নে কেঁদে যাচ্ছেন। এখন কি করি বলো তো? এসব কোর্ট কাছারি বড় ভয় পাই। তোর জানাশোনা কোনো উকিল আছে? আমি হেসে বললাম, দূর ছাড়ো তো, ওসব ফাঁকা বুলি। মাসিমার ইচ্ছে থাকলে উনি যা খুশি সিদ্ধান্ত নিতে পারেন, যেখানে খুশি থাকতে পারেন, কেউ কিছু করতে পারবে না। তবু আমি উকিলের কথা মাথায় রাখছি, মনে হয় না তার দরকার হবে। একটু স্বস্তির হাসি ফুটল সুদিনদার মুখে। বলছিস কিছু হবে না? আমি একটু ভেবে বললাম, তা হবে না, তবে আমার মতে তুমি মাসিমাকে একবার নিজের বাড়ি ছেলের কাছে কদিন পাঠাও, গিয়ে থাকতে বলো। সরাসরি আলোচনা করে মা ছেলের মধ্যে বিবাদটা মিটে গেলে তোমার উপর আঁচটা পড়বে না। ঠিক বলেছিস, এটা ভালো উপায়, আজই গিয়ে বলছি। এরপর কদিন কাজের চাপে ভুলেই গেছিলাম সুদিনদার খবর নিতে। মনে পড়াতে একদিন গেলাম ওর কাছে, দেখি দিব্যি ফুরফুরে। পাঠিয়ে দিয়েছি রে, যেতে চাইছিল না, একরকম জোর করেই। বলে ও ছেলের আর মুখ দর্শন করব না। বোঝালাম, তা বললে হয়? রক্তের সম্পর্ক, একটাই উত্তরাধিকারী, তার তো কিছু দাবি দেওয়া থাকতেই পারে। কথা বলে খোলসা করে নেওয়াই ভালো। এর 3 দিন পর ঝোড়ো কাকের মতো বিধ্বস্ত চেহারায় সুদিনদা এসে বসলো আমার পাশে। হাঁপাতে হাঁপাতে বলল, তো সেই উকিলের কাছে আমায় নিয়ে যেতে পারিস? আমি তো হতভম্ব। কি হলো আবার? কেস খেয়েই গেলাম রে, উকিলের চিঠি এসেছে। ওই একই বয়ান, অসহায় অশিক্ষিত মহিলাকে ভুল বুঝিয়ে তার দক্ষতা শ্রম কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকার মুনাফা আত্মসাৎ, ছেলেকে বঞ্চিত করা, এই সব। আমি হতবাক হয়ে বসে রইলাম। বিড়বিড় করে বললাম, তাহলে ছেলে নিজের জেদেই অনড় রইল, কোর্টে টেনে নিয়েই গেল? সুদিনদা শুনতে পেয়ে একটু ম্লান হাসলো। তারপর পকেট থেকে উকিলের চিঠিটা বার করে আমার হাতে দিল। পরে আমি আবার শক খাওয়ার মতো চমকে উঠলাম। উকিল লিখছে, আমার মক্কেল শ্রীমতী মলিনা মজুমদার তার উপর হওয়া অন্যায়ের প্রতিকার চাইতে মাননীয় ন্যায়ালয়ের কাছে বিচার প্রার্থী হবেন। শেষ সুযোগ হিসেবে সুধীন্দ্রনাথ রায়কে বলা হচ্ছে নিজের অপরাধ স্বীকার করে সমস্ত পাওনাগণ্ডা আমার মক্কেল মলিনা দেবীকে কড়াইগণ্ডায় বুঝিয়ে দিতে 15 দিনের মধ্যে। মক্কেল মলিনা দেবী ছেলে নয়? চিঠিটা ফেরত দিতে দিতে অস্পষ্ট শুধু বললাম, শেষে মাসিমা নিজেই? সুদিনদা ছলছলে চোখে একবার ওপরে নিচে ঘাড় নাড়িয়ে চুপচাপ বেরিয়ে গেল। ভগবানের উপর বিশ্বাসটা প্রায় চলেই যাচ্ছিল, যদি না 2 দিনের মধ্যে সুদিনদার কাছে কাহিনী শেষটুকু না শুনতাম। আরে সুপ্রিয়, কি কাণ্ড শোনো! একগাল হেসে আমার পাশে বসতে বসতে বলল সুদিনদা। মাসিমা কাল বিকেলে ঝড়ের মতো আমার বাড়িতে এসে হাজির। আমাকে চমকে দিয়ে আমার হাত দুটো ধরে কেঁদে ফেলে বললেন, আমি সব শুনেছি, বিশ্বাস করো আমি এসব কিছুই জানি না। আমি কি আমার আসল ছেলের সঙ্গে এমন বেইমানি করতে পারি? ছি ছি, তার আগে যেন আমার মরণ হয়। আমি চেয়েছিলাম বাড়িটার একটা ঘর বাদে বাকিগুলো ওকে লিখে দিয়ে এ ঝামেলা একেবারে মেটাতে। সেটা বলাতে রাজি হয়ে গেল। পরদিন কাগজপত্র এনে অনেক সই করালো। অত সব ইংরেজি কাগজ আমি কি বুঝি। বাড়ির কাগজের সঙ্গে এই কোর্টের অভিযোগ দরখাস্তটাও গুঁজে রেখেছিল। ওহ, কি কুলাঙ্গার ছেলে আমার! কদিন পর সব জানতে পেরে আমি চিৎকার করি, থানায় যাবার হুমকি দিতে। তারপর সেসব সই করা কাগজ আমাকে ফেরত দেয়। ও সামনেই আমি সেসব কুচি কুচি করে ফেলে দিই। আমাকে ক্ষমা করো তোমরা। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। সুদিনদাও একগাল হাসি নিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ল। চলে যাবার আগে নিচু হয়ে আমার কানে কানে বলে গেল, আরও একটা সুখবর আছে রে, তোর বৌদি কনসিভ করেছে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।